দুপুরবেলা তরকারিতে একটু লবণ বেশি হওয়ায় ভরা মজলিসে আমার শাশুড়ি মা মাংসের গরম বাটিটা যখন আমার শরীরের উপর ছুঁড়ে মারলেন ছলছল চোখ নিয়ে মনে, তখন একটা প্রশ্নই জেগে উঠেছিল। আচ্ছা, অনাথ হয়ে জন্ম নিয়ে কি খুব বড় অপরাধ করে ফেলেছি? অনাথদের কি বাঁচার কোনো অধিকার এই পৃথিবীতে নেই? কোনোভাবেই নেই। রুবি, আমার একমাত্র ননদ, সে এখন 7 মাসের অন্তঃসত্ত্বা। বাড়িতে আজ তারই স্বাদের অনুষ্ঠান হলো। বাড়িতে আত্মীয় স্বজনের গমগম পরিবেশ। ভোরবেলা ঘুম থেকে উঠে রান্না বান্নার সমস্ত কাজ একা হাতে সামলিয়েছি। গরুর মাংস, খাসির রেজালা, মুরগির রোস্ট, গলদা চিংড়ো ভুনা, বড় মাছের মুড়ি খণ্ড সহ সমস্ত রান্না নিজের হাতে করেছি। দায়িত্ব নিয়ে খুব ভালোবেসেই করেছি। একমাত্র ননদ কিনা আমার। হঠাৎই মনে পাহাড় সমান আফসোস নিয়ে মনে একটা প্রশ্ন উকি দিল। মামার মুখে শুনেছি আমিও নাকি আমার মায়ের একমাত্র মেয়ে ছিলাম। বাবা আমায় আদর করে রাজকন্যা বলে ডাকত। হয়তো তার বিশাল কোনো রাজভাণ্ডার ছিল না, কিন্তু তার ছোট্ট কুটিরের রাজরানী ছিল আমার মা, আর তার রাজকন্যা আমি। খুব শখ করেই বাবা আমার নাম রেখেছিলেন রানী। আচ্ছা, আমিও তো অন্তঃসত্ত্বা। এই তো দেখতে দেখতে 5টা মাস কেটে গেল। আমার মা থাকলেও বুঝি এমন ঘটা করে আমার স্বাদের অনুষ্ঠান করত। আমাকেও এমনভাবে গরুর মাংস, খাসির মাংস, চিংড়ি মাছের ভুনা নাক ডুবিয়ে খাওয়াতো। পেটে খুব খিদে। সকাল হতে শুকনো প্রাচীরে ছাড়া পেটে কিছু পড়েনি। ক্ষুধার যন্ত্রণায় শরীরটা কেমন অস্থির অস্থির লাগছে। ছুটে গেলাম রান্নাঘরের দিকে। দুপুরের আগে রান্নার কাজ শেষ করে গোসল করে রান্নাঘরে উকি দিতে শুনতে পেলাম ফুপু শাশুড়ি গলার স্বর। তিনি আমার শাশুড়ির উদ্দেশ্যে বলে উঠলেন, রেহানা, তোমার বড় ছেলের বউটা তো পোয়াতি। সেই সকাল থেকেই দেখছি এই শরীরে কত খাটাখাটনি করছে। আজ না হয় আমাদের মেয়ের সাথে তাকে বসিয়ে একটু ভালো মন্দ নিজের হাতে খাইয়ে দিও। বাপমা মরা মেয়ে, ওর বা আর কি দোষ? ফুপুর মুখে পুরো কথা শেষ না হতে হতেই গর্জে উঠলেন আমার শাশুড়ি মা। ভাতের হাঁড়ি থেকে চামচ উঠাতে উঠাতে বললেন, এত আহ্লাদ দেখায় না তো আপা। জন্মের কিছু বছর পরই বাপ মাকে খেয়েছে, তার এত শখ আহ্লাদের কি আছে? অনাথ এতিমদের এত আহ্লাদি হলে চলে না আপা। আপনি বরং খাবারগুলো টেবিলে নিয়ে যান, হাতে অনেক কাজ আমার। শাশুড়ির মুখে এমন কথা শুনে পেটের খিদে আর পেটে রইল না, কোথায় যেন উধাও হয়ে গেল। আঁচলের কোণায় চোখ মুছতে মুছতে নিজের ঘরে চলে গেলাম। আরমান, আমার স্বামী, তখন পেপার পড়তে ব্যস্ত। বেশ চুপচাপ স্বভাবের একজন গম্ভীর লোক। আমার ব্যাপারে তার কোনো মাথা ব্যথা নেই। আমি খেলাম কি না খেলাম সে বিষয়ে তার কোনো কৌতূহল নেই বললেই চলে। আজকাল মাঝে মাঝে তো সেও আমাকে দু একটা করা কথাও শুনিয়ে দেয়। তার অন্যান্য সহকর্মীরা বিয়ে করে নাকি শ্বশুর বাড়ির টাকা পয়সায় রাজার হালে থাকে। তার ছোট ভাই, আমার দেবর, বেশ কিছুদিন হলো বিয়ে করেছে। প্রায়ই তার শ্বশুর বাড়ি থেকে এটা ওটা পাঠায়। এই তো আজ সকালেই আমার ছোট জায়ের বাপের বাড়ি থেকে হরেক রকম বাজার সদাই করে পাঠিয়েছে রবির স্বাদের অনুষ্ঠানে। এই জন্যই আমার ছোট যা আমার শাশুড়ির কাছে লক্ষ্মীমন্ত্র। আর আমার স্বামী তো এই সব কিছু থেকে বঞ্চিত। আর সে তো একবেলা খাবারও পায় না শ্বশুরবাড়ি। শুনেছি আমার যখন 4 বছর বয়স তখন আমার বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। দুর্ভাগ্যক্রমে বেঁচে যাই আমি। তখন থেকে খেয়ে না খেয়ে মামার ঘরেই এক কোণে পড়েছিলাম। বয়স বাড়তে লাগলো, মামার সংসারেও এক প্রকার বোঝা হয়ে দাঁড়ালাম। সারাদিন হাড় ভাঙা খাটুনি দিয়েও মামির মন জয় করতে পারিনি। শেষমেশ মামা মামির আড়ালে বেশ কষ্ট করেই 50,000 টাকা আর 4 আনা স্বর্ণ দিয়ে একজোড়া কানের দুল বানিয়ে রেখেছিলেন আমার বিয়ের জন্য। বিয়ের সময় টাকা আর কানের দুল আমার শাশুড়ির মা হাতে তুলে দেন মামা। বিয়ের পর আর কখনো সে বাড়িতে যাওয়া হয়নি আমার। মাঝে একদিন মামা এসেছিলেন। বাজার থেকে সস্তা মিষ্টি আনাতে বেশ অপমানিত হতে হয়েছিল তাকে। তারপর থেকে আর মামা এই বাড়ি আসেননি। শুনেছি সেদিন এ বাড়ি থেকে যাওয়ার দিন রাতেই মামা মারা গেছেন। মায়ের শেষ শিরার মামাও যখন চলে গেলেন তখন আর আমার কে আছে এই পৃথিবীতে। তারপর থেকেই খেয়ে না খেয়ে শাশুড়ি স্বামীর অকথ্য কথা হজম করেই মুখ থুবড়ে পড়ে আছি এ বাড়িতেই। বিয়ের প্রায় বছর পেরোল, সন্ধ্যা তো গড়িয়ে গেল। এখন উনির পুতুল হলে হবে? বাসনগুলো পরিষ্কার করে রান্নাঘরে এসো এবার। অনেক কাজ পড়ে আছে। শাশুড়ির কথায় ভাবনার সুতো টলো আমার। কলতলায় বসে বাসন পরিষ্কার করছিলাম। নিজেকে নিয়ে ভাবতে ভাবতে কখন যে চোখের পাতা ভিজে উঠেছে বুঝতেই পারিনি। পেটে এখনো ভীষণ খিদে। সকাল হতে আর কিচ্ছু খাওয়া হয়নি।
এটো বাসন পরিষ্কার করতে করতে প্লেটের কোনায় কিছু উচ্ছিষ্ট খাবার চোখে পড়ল। গোটা 2 কাস্ত চিংড়ি মাছও পড়ে আছে প্লেটে। খুব লোভ হলো। ছোটবেলা থেকে চিংড়ি মাছটা আমার খুব প্রিয়, তাই আর লোভ সামলাতে পারলাম না। পেটের যন্ত্রণায় এটো খাবারগুলো মুখে তুলে নিলাম। সাথে সাথে চোখ দুটো ভীষণ ব্যাপরোয়া হয়ে উঠল। নিজের অজান্তেই ডুকরে কেঁদে উঠলাম। আঁচলে মুখ চেপে খোলা আকাশের দিকে তাকিয়ে কেঁদে কেঁদে বলে উঠলাম, মা, মা গো। অনাথদের বুঝি কোনো শখ আহ্লাদ থাকতে নেই? অনাথ হতদরিদ্রের অভিশাপ মাথায় নিয়ে খুব সহজ সরলভাবেই দিনগুলো কাটছে আমার। কেটে গেল আরও 2 মাস। আমি এখন 7 মাসের অন্তঃসত্ত্বা। হাত পা ফুলে টইটম্বুর, শরীরও বেশ ফোলা ফোলা। কাজের মাঝে তেমন স্বস্তি পাই না, তবুও স্বাচ্ছন্দ্যে সমস্ত কাজ করে যাই। আমার ঘরের মানুষটা বড্ড অবসালো, তার দেখভাল তো আমাকেই করতে হয়। মধ্যরাত, সারা রুমে অন্ধকার, পিনপতন নীরবতা, কোথাও একটু শোরগোল নেই। থেমে থেমেই কানের কাছে ধরা দিচ্ছে পাশে শুয়ে থাকা মানুষটির নিঃশ্বাসের শব্দ। আবছা আলোতে নির্ঘুম চোখে আমি সে মানুষটাকেই দেখে যাচ্ছি, যার হাতে শেষ আস্থা রেখে মামা আমার হাতটি তার হাতে গুজে দিয়েছিলেন। ভেবেছিলাম আর যাই হোক, এবার নিজের তো একজন মানুষ হলো, ব্যক্তিগত একজন মানুষ। এখন আমাকে নিয়ে আর আমার চিন্তা করতে হবে না, হলো তাই। আজকাল আসলে নিজেকে নিয়ে আর চিন্তা করতে হয় না। মন মস্তিষ্কে একটা কথাই গেঁথে নিয়েছি, আল্লাহ যা করবেন ভালোর জন্যই করবেন। কি লাভ অন্যের প্রতি নির্ভর হয়ে? নিশ্চয় আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তবুও কিছু কথা থেকে যায়, মিষ্টি কিছু যন্ত্রণা বুকে স্মৃতি হয়ে থাকে। মনে হচ্ছে এই তো বছর খানিক আগে যেদিন আমি প্রথম বউ হয়ে এই ঘরটায় এসেছিলাম, সবকিছু কত সুন্দরভাবে সাজানো গোছানো ছিল। ফুল আর মোমবাতির আলোয় ঘরটা কি সুন্দর পরিপাটি আর পরিপূর্ণ ছিল। নগদ 50,000 টাকা আর গহনা পেয়ে আমার শাশুড়ি মাও সেদিন বলেছিলেন, আমার ঘরে লক্ষ্মী এলো এবার। বাসর রাতে আরমান আমার হাতটা ধরে বলেছিল, আমার একাকিত্বের জীবনে তোমাকে স্বাগতম মহারানী। আরমানের মুখে মহারানী নামটা শুনে সেদিন প্রথমবারের জন্য মনে হয়েছিল বাবা আমার নামটা রানী রেখে বোধ হয় ভুল করেননি। মনে অজানা সুখ উকি দিয়েছিল হুট করে। বুক জুড়ে প্রশান্তিদের টলমল ভাব। আমি একটু হেসেছিলাম, লজ্জা পেয়েছিলাম ভীষণ। আমাকে জড়িয়ে যখন সে কপালে প্রথম চুমুটা একে দিয়েছিল, সেদিন এক মুহূর্তের জন্য মনেই হয়েছিল আমি বোধ হয় পৃথিবীর সৌভাগ্যবতী নারীদের মাঝে একজন। নিজের অজান্তেই মন নিজেকে নিয়ে অহংকার করে উঠেছিল। ধরেই নিয়েছিলাম তার প্রথম স্পর্শেই বুঝি আমার অভিশপ্ত জীবনের সকল কালিমা ধুয়ে মুছে শেষ হতে চলল। আমি হয়ে গেলাম তার সোহাগী বধূ, কিন্তু সময় যে বড্ড অহংকারী। সে সেদিন হিংসে করেছিল আমার প্রতি, তাই তো সময়ের সাথে সাথে আমার সব সুখ ম্লান হতে লাগলো। শাশুড়ি অপা অলক্ষ্মী বলে দাবি করল। কিছু দিন যেতে না যেতেই আরমানের জন্য আমি অভিশাপ স্বরূপ হয়ে উঠলাম। মা ছেলের একটাই আফসোস, ছেলেকে অন্যত্র বিয়ে করালে হয়তো মাসে মাসে কিংবা দিন পরপর শ্বশুর বাড়ি থেকে এটা ওটা পেত। নিমন্ত্রণে কবজি ডুবিয়ে একটু খেতে পারত। এখন তো সে গুড়ে বালি তাদের 7-5 ভাবতে ভাবতেই ভোর হলো। চারদিকে আজানের সুমিষ্ট প্রতিধ্বনি শোনা যাচ্ছে। আজ আর ঘুম হলো না। বিছানা ছেড়ে নামাজটা আদায় করে নিলাম। সকালের সমস্ত কাজ সেরে নিজের রুমে আসলাম। এই 1 বছরে মাটির ছোট 2টি ব্যাংকে বেশ কিছু টাকা জমিয়েছিলাম। কত হবে জানা নেই। খাটের কোণ থেকে ব্যাংকটা বের করে মাটিতে একটু জোরে লাগাতে খুব সুন্দরভাবেই ব্যাংকটা ভেঙে 2 ভাগ হয়ে গেল। আরমানের জামা কাপড় ধোয়ার সময় সব সময় তার পকেটে কিছু না কিছু টাকা পেতাম। মাঝে মাঝে কিছু টাকা চেয়েও নিতাম। সেগুলোই 5 টাকা 10 টাকা করে বছর খানিক ধরে জমিয়েছি। ভাঙা ব্যাংক থেকে মাটিতে ছিটিয়ে পড়া টাকাগুলো তুলে গুনতে লাগলাম। মোট 4,570 টাকা জমিয়েছি। মনটা ফুরফুরে হয়ে গেল। 1 সপ্তাহ হলো রুবির ছেলে হয়েছে। ফুটফুটে ছেলে, শুনেছি খুব মিষ্টি হয়েছে দেখতে। নাম রেখেছে জায়ান। আমার ফুপু শাশুড়ি প্রথম জায়ানকে দেখে খুব বড় গলায় বলেছিলেন, রুবির ছেলেটা বড় বৌমার মতোই মিষ্টি হয়েছে দেখতে। সেই থেকে আমার শাশুড়ির চিন্তার শেষ নেই। ছেলেটার ধারে কাছেও যেতে পারলাম না এখনো। আমার শাশুড়ি ধরেই নিয়েছেন আমার মতো অপার ছায়া পেলে জায়ানের নিশ্চয় বড় ধরনের ক্ষতি হবে। শাশুড়ির করা নির্দেশেই জায়ানকে দেখার আর সাহস হয়ে ওঠেনি। তবে আমার মতো হয়েছে দেখতে শুনে ছেলেটার প্রতি কেমন আলাদা মায়া জন্ম নিয়েছে। আচ্ছা, আমার সন্তানটা বুঝি আমার হতে হবে দেখতে, নাকি ওর বাবার মতো? এসব ভেবেই সেদিন এক স্যাকা আনমনে হেসেছিলাম।
কাল হসপিটাল থেকে জায়ানকে নিয়ে বাড়ি ফিরবে রুবি। বাড়িতে জায়ানের ঘরোয়াভাবে ছোটখাটো অনুষ্ঠান হবে। আমার শ্বশুর বাড়ির প্রথম সন্তান বলে কথা। শাশুড়ির খুশির অন্ত নেই যেন। এদিকে আমার শাশুড়ি, যা, দেবর সবাই অনেক পরিকল্পনা করে রেখেছেন। কে কি দিয়ে প্রথম দেখবে জায়ানকে। কাল যখন সন্ধ্যায় রান্নাঘরের কাজ শেষ করে নিজের ঘরের দিকে ফিরছিলাম তখন আমার ছোট যা বেশ বিদ্রুপ করেই বলে উঠল, আচ্ছা তুমি তো বড় মামি, কাল কি দিবে গো তুমি জায়ানকে? আমি তখন মৃদু হেসে বলেছিলাম আল্লাহ যা মিলাবেন তাই দিব। আমার উত্তরটা আমার শাশুড়ি মায়ের তেমন পছন্দ হলো না তা ভালোই বুঝতে পারলাম। তিনি তিরস্কার করে বিরস মুখে বললেন, যে আমার ছেলেকেই আজ পর্যন্ত এক পয়সা দিয়ে উপকার করতে পারল না সে আবার আমার নাতিকে কি দিবে। খবরদার কাল জায়ানের আশেপাশে যেন তোমাকে না দেখি। তোমার কাজ ওই রান্নাঘর পর্যন্তই শেষ। বলে দিলাম। আমি আর কথা বাড়ালাম না। মাথা নিচু করে চলে আসলাম সেখান থেকে। আসতে আসতে শুনতে পেলাম শাশুড়ির করুণ কণ্ঠস্বর, সবই কপাল আমার বুঝলে ছোট বউ। ছেলেটার জীবনটাকে নিজ হাতে নষ্ট করে দিয়েছি গো, নষ্ট করে দিয়েছি। দুপুরের নামাজ পড়ে নিজের জমানো সেই টাকা নিয়ে বাজারে চলে গেলাম। দুদিন আগে পাড়ার স্বর্ণকার দাদাকে বলে রেখেছিলাম 1,000 টাকার মধ্যে ছোট করে একটা সোনার আংটি গড়িয়ে দিতে। দাদা সেটা যত্ন সহকারে খুব সুন্দর করে বানিয়ে রেখেছেন। আংটিটা নিয়ে চলে আসলাম। সাথে দোকান থেকে 1,000 টাকার 2 জোড়া কাপড় কিনে বাসায় ফিরে আসলাম। বাসায় ফিরতে ফিরতে তখন সন্ধ্যা হয়ে গেছে। মাগরিবের নামাজ শেষ করে শরীরটা বেশ ক্লান্ত লাগছিল। এদিকে রাতের রান্নাও করতে হবে। তবুও বিছানায় নিজের শরীরটা এলিয়ে দিতেই ঘুম চলে আসলো। নিজের অজান্তেই ঘুমিয়ে গেলাম সমস্ত কাজ ফেলে রেখে। ঘণ্টা খানিক পর শাশুড়ির চেঁচামেচিতে ঘুম ভাঙল। ধুচমুচিয়ে বিছানায় উঠে বসলাম। শান্তা, আমার ছোট যা, ওর কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে বাইরে চলে গেলাম। চিৎকার, চেঁচামেচি আর কানাঘুষায় শুনতে পেলাম শান্তার ঘরের ড্রয়ার থেকে 5,000 টাকা হারিয়েছে। এটা নিয়েই সে হাম্মাও করে কেঁদে চলেছে। সেখানে দেখলাম শাশুড়ির পাশে আরমানও বসে আছে। আমাকে দেখা মাত্রই আরমানকে উদ্দেশ্যে করে বলে উঠলেন, এই চোরের বাচ্চাকে এখনই ঘর থেকে বের করে দে। শাশুড়ির কথায় আমি হতবাক হয়ে গেলাম। আশেপাশে তাকিয়ে দেখি শোরগোলে অনেক লোকজন বাড়িতে জড়ো হয়েছে। সবার মাঝে আমাকে চোরের বাচ্চা কেন বলছেন তিনি আমি বুঝতে পারলাম না। আমতা আমতা করে সাহস করে একটু মাথা উঁচিয়ে বলে উঠলাম, মা আমি কি করেছি? এভাবে গালি দিচ্ছেন কেন? প্রশ্ন করতে না করতেই আরমান এসে আমার 2 গাল কষিয়ে থাপ্পড় বসিয়ে দিল। আমি তার সামলাতে না পেরে মাটিতে পড়ে গেলাম। শাশুড়ি মা তখন আমাকে জায়ানের জন্য আনা সেই আংটি আর কাপড় দেখিয়ে বলতে লাগলেন, এগুলো কোথায় পেয়েছিস? এত সব টাকা কই পেয়েছিস? তোর মরা বাপ কি ভূত হয়ে এসে দিয়ে গেছে? ভালোই ভালোই শান্তার টাকাগুলো কাল সকালের মধ্যে ফেরত দিবি, নয়তো তোর কপালে দুঃখ আছে চুন্নি ঘরের চুন্নি। আমার মুখ থেকে আর কোনো কথা বেরোলো না। সবাই সবার মতো চলে গেল যার যার ঘরে। সিদ্ধান্ত হলো সকালের মাঝে টাকা ফেরত না দিলে এই বাড়ি থেকে আমার চলে যেতে হবে। নিজের ঘরের দিকে তাকিয়ে দেখলাম আরমানও দরজাটা বন্ধ করে দিয়েছে। আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই। নিজেকে নিজেই প্রশ্ন করলাম কোথায় যাব আমি। মন তখন মাথা ছাড়া দিয়ে বলে উঠল, অসহায় এতিম হয়ে পৃথিবীতে বাঁচতে নেই, বাঁচতে হয় না। মনের কথায় সাই দিয়ে রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে ইঁদুরের খুব প্রকট বেড়েছিল। তাই আজ জায়ানের আংটি আর কাপড় নিয়ে আসার সময় পাড়ার মোড়ের দোকান থেকে 20 টাকার কীটনাশক সাথে এনেছিলাম ইঁদুর তাড়াতে। সেই কীটনাশক যে পৃথিবী থেকে অনাথ নিরসনের কাজে ব্যবহৃত হবে তা হয়তো একটু আগেও বুঝতে পারিনি। কীটনাশক হাতের মুঠো নিয়েই নিজের পেটের দিকে তাকালাম। উপর হয়ে নিজের পেটে নিজেই শেষ চুমু খেলাম। চোখ থেকে টলমল করে জল গড়িয়ে পড়ছে। কেঁদে কেঁদেই অনাথ মায়ের অনাগত সন্তানকে উদ্দেশ্য করে বললাম, বুঝলি বাবুই, আজ আমাকে অনাথ, এতিম, অপা বলে গালি দেয় লোকে, কাল তোকে হয়তো চোরের বাচ্চা বলে গালি দিবে সবাই। এসবের দরকার কি বল? চোর অনাথ হয়ে বেঁচে না থেকে আমরা বরং আল্লাহর মেহমান হয়ে চলে যাই। তখন না হয় আল্লাহর কাছে প্রশ্ন করিস কেন আমাদের এতিম হতো দরিদ্র করে দুনিয়াতে পাঠিয়েছিলেন। কেমন? কথাগুলো বলতে না বলতেই আমার বুক ভেঙে আসলো। কলিজা ছিঁড়ে যাচ্ছিল। নিজ হাতে নিজ সন্তানকে খুন করে ফেললাম। কেমন মা আমি? হয়তো লোকে কাল অনাথ এতিমের পাশাপাশি আমাকে খুনি মা বলেও গালি দিবে। পেটে আরও একটা চুমু খেলাম। আদর করে হাত বুলালাম।
যন্ত্রণায় কুলাতে না পেরে আর এক মুহূর্ত দেরি করলাম না। পুরো এক বোতল কীটনাশক চোখ বন্ধ করে খেয়ে নিলাম। কিছুক্ষণের মাঝেই শরীর অবশ হতে লাগলো, চোখে বৃষ্টি নামলো। যন্ত্রণায় ছটফট করতে করতে ভাঙা ভাঙা হাতে রান্নাঘরের মাটিতে কালি দিয়ে লিখতে লাগলাম আরমান। খাটের তলায় ভাঙ্গা ব্যাংকের টুকরোর পাশে আরও একটা মাটির ব্যাংক রাখা আছে, তাতেও হাজার খানিক টাকা হলেও হতে পারে। বিছানার তোষকের তলায় আরও 500 টাকা আছে। জায়ানের জামা আর আংটি কিনে অবশিষ্ট ছিল, বাকিটাও জমিয়েছিলাম। ভেবেছিলাম জন্মের পর তোমার নাম করে ওকে কিছু একটা কিনে দিব। সে ভাগ্য তো আমার হয়ে হলে না, তুমি বরং বাকি দায়িত্বটা পালন করো। কাল জায়ান বাড়ি ফিরলে তাকে আংটি আর জামাটা নিজ হাতে পরিয়ে দিও। কপালে চুমু দিয়ে বলো তোর মামিমা এটা তোর জন্য রেখে গেছে। আমাকে দেখার ইচ্ছে হলে কখনো জায়ানকে কোলে নিও। ফুপুর মুখে শুনেছি সে নাকি আমার মতোই হয়েছে দেখতে। মাকেও বলে দিও কেউ কখনো অনাথ, এতিম, গরিব হয়ে জন্ম নেয় না পৃথিবীতে। নিয়তি তাদের অনাথ বানিয়ে দেয়। বেঁচে থাকতে অনাগত সন্তানের বাবার দায়িত্ব তো পালন করতে পারলে না। ভোর হলে মাটির ব্যাগটা ভেঙে সেই টাকায় আমাদের মা সন্তানের দাফন করে এসো। আর বাড়ি ছাড়তে হবে না আমার। তোমার মহারানীকে নিজ হাতে তার আপন ঘরে রেখো এসো কেমন। আর হ্যাঁ, নিজের যত্নটাও নিও কিন্তু। সমাপ্ত।